আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের সামনে আজকে এমন একজন ব্যক্তিকে আমরা নিয়ে এসেছি ওনার সম্পর্কে জানার জন্য। অনেকেরই জানার কৌতূহল আছে। আমাদের সবার সুপরিচিত একজন ব্যক্তি, নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নাই। আমাদের এসএন ফুডের কর্ণধার এবং আনসার মসজিদের প্রতিষ্ঠা সদস্য, এবং তিনি একসময়তে আনসার মসজিদের সভাপতিও ছিলেন এবং এখনো আনসার মসজিদের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন। আশা করি বুঝতে পারছেন আমরা যার কথা বলছি, আমাদের সবার প্রিয় MI ছোটন ভাইয়ের সাথে আমরা কথা বলবো, বেশ কিছু প্রশ্ন করব এবং আমরা জানার চেষ্টা করব সে বিষয়গুলো আর কি ভাইয়ের কাছ থেকে। চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। তো ভাইজান, আমরা তো সোশ্যাল মিডিয়াতে আপনাকে চিনি এবং অনেকেই অনেকভাবে চিনে কোরিয়াতে আপনাকে, এবং বিভিন্ন কিছুর সাথে আপনি জড়িত আছেন। জি ভাই। তো আমরা অনেকেই আপনাকে কমেন্ট করে এবং অনেক ভালোবাসে। তো আমরা যে বিষয়গুলো আপনার কাছে একটু জানতে চাই দর্শকদের জন্য, সেটা হচ্ছে যে প্রথম যে বিষয়টা আমি আপনাকে বলবো যে আপনার পরিচয়টা, এবং আপনি কোন পরিচয়টা, মানুষ তো অনেক পরিচয় জানে, কোন পরিচয়টা আপনি বেশি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, বিজনেসম্যান নাকি সোশ্যাল ওয়ার্কার হিসেবে, বা কোন পরিচয়টা? জি ধন্যবাদ ভাইয়া। আসলে সবার আগে আমরা মানুষ, এটা হলো বড় পরিচয়। এবং মানুষের মধ্যে অনেকগুলা ক্লাস থাকে, যে সে কি মানুষ না অমানুষ। তো আমি মনে করি মানবিক কাজগুলো আমাদের করতে হবে। আর আমার নিজের পরিচয়ের মধ্যে আমি সবসময় যেটাকে দিতে পছন্দ করি সেটা হলো আমি একজন বিজনেসম্যান, ব্যবসায়ী। কোরিয়া থেকে যখনই এসেছি তখন থেকে ব্যবসা করতেছি। আর সবসময় চেষ্টা করি, আসলে ব্যবসাটা তো হলো জীবন, একটা জীবিকা। এর বাইরে চলাফেরা সবকিছু করার জন্য আমার জীবনের সাথে অনেকটা আমার ধর্মীয় কাজগুলা এবং সামাজিক কাজগুলা, কারণ সামাজিক কাজগুলো আমরা একজন একজন করতেই হবে, এবং এই কাজগুলো যদি আমরা কেউ না করি তাহলে তো হবে না। তাহলে ব্যবসায়ী, সমাজসেবী ওইটা এভাবে ধরতে পারেন। পরবর্তীতে আমরা যেটা যে কোরিয়া, তো আপনার অনেক দিনের লাইফ, কোরিয়া কখন কিভাবে আসলেন এবং কোন ভিসায় আসছিলেন কোরিয়া তখন? কোরিয়াতে সর্বপ্রথম আসা হয় জাস্ট, এখন তো একটা নতুন শতাব্দী, আগের শতাব্দীতে IMF এর পর পর কোরিয়ার অবস্থা তখন খুবই ছিল। আমার বড় ভাই ছিলেন, আর পরে বড় ভাই থাকার কারণে আসা। তবে আসলে আগে তো টুরিস্ট ভিসায় আসা যেত, তো আমরা সাধারণত ইনভেস্টর হিসেবে আসা হয়েছিল। জি, আসা হয়ে প্রথম থেকে ওই DH ভিসা কোরিয়াতে, এরপরে এটা হয়তো এক সময় F2 ভিসাতে যায়, এরপর F5 এভাবে যায় আর কি, ওইভাবেই। আর নিজে আসলে একজন বাংলাদেশি থাকার কারণে মূলত ফাইনালি এখনো বাংলাদেশি। অনেক হয়তো বলে যে অনেক অনেকজনে অনেক কথাই বলবে, অনেক কথা শুনতে হবে। বলে যে হয়তো ছোট ভাইয়ের নাগরিকত্ব অনেকে আটকে রাখছে। এখন 2010 সালের পরে তো আমরা জি, অ্যাপ্লাই করিনি, এই জন্য বাংলাদেশি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানুষ বাঁচে কয়দিন। আমার ফ্রেন্ড মিজান ভাই, জি, উনি 45-46 জি, এই যে উনি ক্যান্সার হয়ে মারা গেছে, আমাদের মিজান ভাই যিনি ছিলেন। 45-46, জি, আমরা তো আলহামদুলিল্লাহ এখন 48 এর মতো চলে। তা আমার তো টার্গেট আসলে আর বেশি দিন হয়তো কোরিয়া থাকবো না, তো দেশের জন্য এবার যে দেশকে নিয়ে যে আপনি অনেক কিছু চিন্তা করেন, এটা আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে, এবং যথেষ্ট দেশকে নিয়ে ভাবেন, কারণ অনেকেই কোরিয়াতে ব্যবসা করে কিন্তু তারা হয়তো নিজের কর্মটা নিয়ে থাকে, কিন্তু খুব কম মানুষ দেখা যায় যে ব্যবসা বাণিজ্যের সাথে জড়ায়, কারণ তারা একটা ভয় করে যে আমার ব্যবসার কোনো প্রভাব পড়ে কিনা। তো এই বিষয়ে আমি একটা জিনিস জানতে চাই যে কোরিয়াতে আপনার যে জার্নিটা, ব্যবসা তো আর প্রথম থেকে করছেন না, মানে এখন তো বিজনেসম্যান একটা এস্টাবলিশড, এই পর্যায়ে আসতে আপনার জার্নিটা কেমন ছিল? খুব কি না, সহজ ছিল? আলহামদুলিল্লাহ আমরা প্রথম থেকেই ব্যবসায়ী। কোরিয়াতে যখন আসছি ও একদম প্রথম থেকে, আচ্ছা আচ্ছা, প্রথম মাশাআল্লাহ। থেকে ব্যবসায়ী। তখন হয়তো ছোট্ট একটা হালাল ফুড ও আচ্ছা তখন আমরা বাংলাদেশে প্রথমে আপনার বাংলাদেশের লেদার বিজনেস করতাম। বাংলাদেশের এই বেটানার, এই এফএক্স এগুলো থেকে চামড়ার ব্যবসা নিয়ে করা হয়তো। ওইটা সেই আপনার 99, 2000, 2001। আপনার আমরা যখন হালাল ফুডের বিজনেসে এন্ট্রি হয়েছি 2002 থেকে। তো এটা তো মানে ব্যতিক্রম, মানে আমরা খুব কম দেখি যে কোরিয়াতে প্রথম থেকে এসেই বিজনেস করে, কারণ আসার পরে একটা বিভিন্ন ধাপে ভিসা ক্যাটাগরি পরিবর্তনের মাধ্যমে এই জায়গাতে যায়। ওই যে বললাম না যে বড় ভাই ছিলেন, বড় ভাই এসে আগে কোম্পানি করছেন, এই কারণে
জি জি সহজ হয়েছে, না হলে তো বিশাল মহাসাগর কঠিন হয়ে যেত। জি জি একটা বিষয় আমরা দেখি কোরিয়াতে যেসব আমাদের বড় ভাইয়েরা পুরাতন আছে তাদের কিন্তু একটা কষ্টের জার্নি থাকে, কষ্টের গল্প থাকে আমাদের সামনে প্রায় ওনারা এটা বলেন যে আমরা এক সময় এটা করছি এটা করছি। আপনার এরকম কোনো কষ্টের সময় যে খুব একটা খারাপ সময় গেছে এরকম কোনো সময়? না, তা তো অবশ্যই। কোরিয়ার লাইফটা তো আসলে স্ট্রাগলের লাইফ, কেউই আজকের পজিশনে এইভাবে আছে। আমরা তো এখনো মনে হয় প্রত্যেকদিনই একটা, মনে হচ্ছে যে প্রত্যেকদিনই একটা পাহাড় মনে হয় ডিঙিয়ে ডিঙিয়ে জি যেতে হচ্ছে। তো আপনি যদি প্রথম দিকে ধরেন, প্রথম দিকে তো আসলে এত কঠিন ছিল যে তখন আমরা যখন, আমার মনে আছে মেবি 2001, তখন 2001-এ তখন আমরা জাস্ট ইনভেস্ট করার পরে তখন দেখা গেলো যে সব নাই হয়ে গেল। কিন্তু ব্যবসা, কোরিয়ান ভাষা জানি না, কোরিয়ান কিছুই জানি না, তখন দেখা গেল যে ইমিগ্রেশনও বলতেছে যে আর ভিসা এক্সটেনশন করবে না। তখন আমার মনে আছে, তো তখন ইমিগ্রেশন অফিসারকে যাই যখন বলা হইলো যে ঠিক আছে, তুমি 6 মাসের ভিসা দাও, যদি 6 মাসের মধ্যে বিজনেস না করতে পারি তাহলে তুমি না, আমি নিজে চলে যাবো। আর তুমি যদি ভিসা না দাও তাহলে আমি তোমার ইমিগ্রেশনের অফিসারের কাছে বলবো, তোমার উপরের লেভেল যে ওনাকে বলবো, উনি যদি না করে তাহলে মিনিস্ট্রি অফ ইমিগ্রেশন মিনিস্টারকে বলবো, উনিও যদি না পারে তাহলে তোমার আদালতে যাবো, আদালতে না হলে প্রেসিডেন্ট পর্যন্ত যাবো, আর না হলে জেনেভা পর্যন্ত যাবো। তখন ওই ইমিগ্রেশন অফিসার শুধু আমার দিকে, ওই কথা শোনার পরে আমার দিকে তাকায় থেকে জি বলতেছে যে দিস ইজ নট এ সিম্পল কেস, ওর সাথে সাথে ওই 6 মাসে দিয়ে দিচ্ছে। তো আমি দেখলাম, তারপরেই আমরা বাংলাদেশ থেকে কিছু চামড়ার ব্যবসা শুরু করি। জি তখন ওইগুলা আনার পরে আলহামদুলিল্লাহ ভালোই চলতেছিল। ওই সময়টা একটা জি। সময় গেছে। তারপর বড় ভাই নিউজিল্যান্ড মুভ করলেন, তো নিউজিল্যান্ড উনিও বিজনেস ভিসা, ওনার ওইখানে ব্যবসা টিকাইতে হবে। তারপরে যে আমরা মিড বিজনেসে তখন চেঞ্জ হয়ে যাই, চেঞ্জ হয়ে এখানে দেখলাম যে এটা তো সব দিক দিয়েই মানুষের হালাল খাওয়ানো যাচ্ছে, রাইট আবার ইয়েও করা যাচ্ছে, সব দিক দিয়ে আর কি। ওইভাবে শুরু, জার্নিটা খুবই কঠিন। দেখা গেছে যে এটা কন্টিনিউ কঠিন থেকে কঠিনতম, প্রত্যেক দিনে একটা পাহাড় ডিঙ্গানোর মতো অবস্থা। জি 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 এখনো এরকম একটা আসলে সফলতার পর্যায়ে যেতে গেলে মানে অনেক কঠিন পথ পাড়িয়ে দিতে হয় এটাই। আরেকটা বিষয় শুনুন ভাই, যে একটু অন্য বিষয়ের প্রশ্ন, সেটা হচ্ছে যে গত 1 বছর আগে 24-এর একটা আমাদের বিপ্লব হয়েছে বাংলাদেশে। জি তো এই বিপ্লবে আমরা আপনাকে খুব একদম প্রথম কাতারে দেখেছি, খুবই অ্যাক্টিভ ছিলেন এবং আমার মনে পড়ে যে আপনি ডে বাই ডে আপডেট দিতেন যে আজকে 50 দিন, আজকে 49 দিন, আজকে 48 দিন। তো অনেকে এটার অর্থ বুঝতো, কেউ বুঝতো না। তো এইটা যদি একটু ব্যাখ্যা করেন এবং এই আন্দোলনের এত সক্রিয় থাকার কারণটা যদি সংক্ষেপে আমাদেরকে বলেন। জি, ধন্যবাদ ভাই। আসলে এন্ড অফ দা ডেতে আমরা সবাই বাংলাদেশি, হয়তো কেউ কোরিয়ান সিটিজেন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ফাইনালি আপনি আমি, আমাদের যেসব বাইরে সিটিজেন চেঞ্জ করছে তারাও বাংলাদেশি। কিন্তু আমরা সবাই যে এমন একটা অবস্থা হয়েছে কি, আমরা সবাই দেখা যাচ্ছে যে এটা যে কাচের গ্লাস, নিজেও দেখতেছি, জি কিন্তু ওইটা যে আপনার এটা যে অস্বচ্ছ এটাও দেখতেছি। কিন্তু বাংলাদেশের রাজনীতিটা ওইটার মতো, আর কোরিয়ার রাজনীতিটা সবাই এখানে থাকে, সবাই এরকম স্বচ্ছ কাচের মতো। এটাতে থাইকে আমরা এখন এখানে এটা সব শিখছি, কিন্তু হয়তো কেউ কারোর সাথে তর্ক করতে হবে এর খাতিরে আমরা বিভিন্ন পার্টি করি, এই করি ওই করি, পার্টির হয়তো আমরা এই করতেছি, জি সাপোর্ট করতেছি। তো দেশ প্রেমটা, আমরা তো যারা 71-এর পরে জন্মগ্রহণ করছি, আমরা তো আসলে 71-এর ইতিহাস শুধু শুনেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা তো আফটার 71-এর পরে যেই কোরিয়াতে আমরা এখন, আমি নিজেও কামলা দিই, আপনারাও কামলা দেন, কামলার হয়তো ক্লাস ডিফারেন্স, এছাড়া আমি নিজের কামলার বাইরে কিছু বুঝি না। কারণ এটা হলো কি কর্ম, এটা একটা আমার কর্ম। আপনি আমার হাত ধরে দেখেন, আপনার হাতের চেয়ে আমার হাত আরো বেশি শক্ত। আমরাও 20 কেজি চলেছিল, সারাদিনে দেখা যায় টানা লাগছে। আমরা তো এটাতে একদিন না। এখন এই কোরিয়া যাদের অর্থনীতির অবস্থা আমাদের মতো প্রায় সেম ছিল, আজকে ওরা কোথায়? আর ওরার এখন পাসপোর্টের কথা চিন্তা করেন, ওয়ার্ল্ডের সেকেন্ড জি র্যাঙ্কিং এ, জি আর আমরা কোথায়? আপনি বলেন তো। এখন দেখা গেল যে
দেশপ্রেমটা এমন এক জিনিস, এই যে স্বৈর শাসন গত 15, 16, 18 বছর, এটা দেখতে 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 এমন পর্যায়ে চলে গেছে যে এখন হলো নিজের বিবেকের কারণে, নিজের ফ্যামিলি সবকিছুর ঊর্ধ্বে এখন দেখা গেল যে না, দিস ইজ টাইম টু দেশের জন্য কিছু করার, কিছু করার। নিজের দেশের জন্য। কারণ আপনি যদি বলেন যে আমরা বন্ধু বান্ধব সব মিলে একটা মোটামুটি একটা একটা দল ছিলাম, একটা সবাই মিলে বিভিন্ন, হয়তো কেউ কমিউনিটি ছিল, জাতীয়তাবাদের, কেউ হয়তো ইসলামী জাতীয়তাবাদ, কেউ হয়তো জামাত ইসলাম, কেউ হয়তো এই আপনার হেফাজত, এই সে যত আছে তাবলিগ, সবাই মিলে, কিন্তু সবার মধ্যে দেশপ্রেম ছিল। কিন্তু এই দেশপ্রেমটা যখন দেখলাম যে স্বৈরাচারে এমন পর্যায়ে এসে এমন চলে গেল, তখন এর মধ্যে আমাদের যতজন ছিল এর মধ্যে আমি কিন্তু একমাত্র ফ্রন্ট লাইনে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে। আমার জন্য এটা টু মাচ রিস্ক ছিল, কারণ কি বিজনেসও ধ্বংস ওই টাইমে হওয়ার মতো, কিন্তু দেশ আগে। তারপরও পরোয়া করেন নো, জাস্ট আমি চিন্তা করলাম যে এখন আপনার যুদ্ধে যেতে হবে, এখন আর পিছনের দিকে তাকানো যাবে না। তবে এইবার এত প্রগ্রেসিভ হওয়ার মেইন কারণ হলো আমি শুধু এই 15 বছর ওয়েট করতেছিলাম কখন স্টুডেন্টরা নামবে। কারণ আমার মাথার মধ্যে ছিল একটা জিনিস, যে স্টুডেন্টরা যদি নামে ওই আন্দোলন আর থামাইতে পারবে না। যখন দেখলাম যে দিস ইজ দ্য টাইম, স্টুডেন্টরাও নামছে, আর এটা প্রচুর আসলে সোশ্যাল অ্যাক্টিভিটিস। এখন যুদ্ধ তো অনেকভাবে করতে হয়, যুদ্ধটা দেখা যায় যে কেউ আছে সম্মুখভাবে আপনার অস্ত্র চালাইতে হয়, কেউ আছে রসদ যোগাইতে হয়, কেউ আছে মনে করেন যে এটারে কন্টিনিউ মানে সবাই উজ্জীবিত রাখা লাগে। তখন এই সবগুলা মিলিয়ে দেখা যাচ্ছিল যে আমি চিন্তা করলাম যে আমরা তো যেহেতু সারা বিশ্বের থেকে রেমিটেন্স কলাম যুদ্ধ, ওই যুদ্ধটা আসলে হেভি কঠিন ছিল। এই জন্য অনেকে মনে করবে ওরা বিদেশ থেকে কি করছে, আসলে বিদেশে যে কি করছে আমি মনে করি স্টুডেন্টরা যতটুক করছে, স্টুডেন্টরা যদি 60% করে 40% বিদেশ থেকে করা হয়েছে। কারণ কি আপনার 40% মেইন হলো কি, আপনার যদি পকেটে টাকা না থাকে, অর্থনীতি ধ্বংস। আমরা যেটা 19 তারিখ 20 তারিখ আন্দোলন করে আমরা যেটা প্রথম ওইটা বন্ধ করে দিয়েছিলাম, আমাদের কোরিয়া থেকে সর্বপ্রথম করে পুরো বিশ্বে এটা ফলো করে বন্ধ হয়ে যাওয়াতে সরকার ফল করতে বাধ্য হয়েছে। আসলে এটা দেশপ্রেমের কারণে, অনেক বড় গুরুত্ব বহন করছে এটা। জি, পুরো দেশপ্রেমের কারণে আমরা জানতে পারলাম বিষয়টা, যদিও আমরা এটাই ধারণা করছিলাম যে আসলে এরকম কিছু একটা আপনার ভিতরে কাজ করছে। তবে আরেকটা বিষয় যেটা আলোচনার মধ্যে আপনার আসছে, যে এখন আপনার তো একটা প্রতিষ্ঠিত বিজনেস আছে, আপনি এখানে একটা ভালো একটা রাষ্ট্রে সেটেল আছেন, তো আমরা তো জানতাম না যে এটা সফল হবে, কিন্তু এই ভয়টা কাজ করতো কিনা আপনার মধ্যে, যে এটা যদি সফল না হয় তাহলে আমার কোনো ক্ষতি হবে কিনা বা কোনো প্রবলেম হবে কিনা? অলরেডি আসলে আমরা তো ভিকটিম ফ্যামিলি অলরেডি, কারণ আপনারা হয়তো জানেন, সবাই অনেকে জানেন, যেহেতু ফেসবুক ফলো করা হয়। আমার বোনের যেমন মনে করেন আমাদের লেফটেন্যান্ট হাসিন ভাই, উনাই তো আয়নাগরে 2 বার নেওয়া হলো, তো আয়নাগরের এটা ফ্লাশ তো উনিই করে দিছে আইসা। তো এই জন্য আমরা তো অলরেডি ভিকটিমে। আমি যে এত ফেসবুকে এত কিছু করতেছিলাম, অলরেডি আমার শুধু একটাই ছিল যে হয়তো আমার মা এখনো বেঁচে আছে, হয়তো মারা দেখতে পারবো না, তো এটাই হবে। তো আমি চিন্তা করছি দেশের লেগে নাহলে মারে স্যাক্রিফাইস করতে হবে একটুকি। তো আমি বললাম দেশের জন্য তো কত কিছু করতে হবে, আমি নাহলে এটা করলাম। করে চিন্তা করলাম যে রিস্ক সর্বোচ্চ, বাস জীবনে তো আল্লাহ একবার জন্মগ্রহণ করছি, একবারে মারা যেতে হবে, সিংহের মতো একদিন বাঁচাই বেটার। তাছাড়া আমাদের স্টুডেন্ট ভাইয়েরা যে স্যাক্রিফাইস করছে, তারা নিজে সশরীরে গুলির সামনে দাঁড়িয়ে, তাদের তুলনায় এটা আমাদের খুব বেশি কিছু না। তারা ভাই যে আন্দোলন তো হয়েছে, সরকার গঠন হয়েছে, অনেক কিছু দেশে হচ্ছে 1 বছরে, তো প্রত্যেকের ভিতরে একটা ছিল। আপনার মধ্যে মানে বাংলাদেশটা কিরকম দেখতে চান আপনি, যদি সংক্ষেপে জিজ্ঞেস করি, যে কেমন একটা বাংলাদেশ দেখতে চান যার কারণে এত লড়াই যুদ্ধ? প্রথমে যে বলছি কাচের মতো স্বচ্ছ বাংলাদেশ দেখতে যাচ্ছি। এখন সেটা করতে গেলে আমরা যা করার, আমরা আন্দোলন করে একটা খুব প্রত্যাশা ছিল আসলে ইউনূস সাহেব, যেহেতু উনি আমাদের মতো বাইরে ছিলেন এবং উনি গ্লোবালি চালায়, তো যেই প্রত্যাশা, ওই প্রত্যাশা অনুযায়ী ওই প্রত্যাশার আমি মনে করি ফুল অলরেডি বাংলাদেশে ফুটা শুরু হয়েছে। কারণ এই ডাকসুর ইলেকশনটা আমার দেখার খুব ইচ্ছা ছিল। দেখলাম যে আপনি 100 জনকে জিজ্ঞাসা করেন, 100 জনের 100 জনে বলবে যে ফেয়ার ইলেকশন হয়েছে। এখন আপনি খেলার মধ্যে নেমে পরে বলবেন যে আমি ঠকে যাইতে দেখেছি, আমি বলবো যে না খেলা ফেয়ার হয় না, এটা তো হবে না। 100% ফেয়ার হয়েছে এবং
আপনি সিসিটিভি টিভি ক্যামেরা প্রত্যেক কেন্দ্রে 3টা 4টা করে ছিল। এরপর এটা যদি বলে যে দিস ইজ নট এ গেম, তাহলে এটা তো আর বলতে হবে না আপনি। আমি মনে করি ইউনূস সরকারের শেষ পর্যন্ত একটা ফেয়ার ইলেকশন করলে আমি চাই অন্তত আল্লাহ আমার যে কদিন হায়াত রেখেছেন, মরার আগে অন্তত একটা ফেয়ার সুন্দর একটা বাংলাদেশ, যেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা থাকবে না, যেখানে সুন্দর বাংলাদেশ, আপনি আপনার মনের কথা বলতে পারবেন। পুলিশকে আমরা দেখলে বিদেশে একটা পুলিশকে আমরা সাহায্যের জন্য আগে যাই, বাংলাদেশের পুলিশকে আপনি বন্ধু মনে করবেন, সাহায্যের জন্য আগে যাবেন, করাপশন থাকবে না, ওইটাই আর কি। মানে বিদেশে আমরা কোরিয়াতে যেভাবে কাজ করতে আসছি, ব্যবসা করতে আসছি, 20 বছর পরে যাতে কোরিয়ানরা বাংলাদেশে এইভাবে যাওয়া লাগে, আমরা যাতে ফিরে যেতে পারি, তাই দেশে ব্যবসা করবো। আমরা কোরিয়া আসবো, ঘুরতে আসবো, আমেরিকা যাবো, ঘুরতে যাবো, এটা চিন্তা করতে হবে। এখানে একটা কথা আমি বলতে চাই যে আমি মাঝে মাঝে বলি, একটা ভিডিও করছিলাম যে কোরিয়ানদেরকে দেখে আমরা অনেক কিছু কিন্তু শিখি এবং প্রশংসা করি, কিন্তু একটা বিষয় কিন্তু আমরা নিই না কোরিয়ানদের, সেটা হচ্ছে কোরিয়ানরা, আপনিও জানেন যে কোরিয়ানরা একসময় মিডল ইস্টে কাজ করছে, কিন্তু তারা কিন্তু কামলা দিয়েছে, কিন্তু তারা ওইখানে সেটেল হয়নি। ওখানে গিয়া তাদের মানে পুরোপুরি লাইফ ওখানে কাটাবে এরকম চিন্তা ভাবনা কিন্তু তারা করেনি। তারা ওখান থেকে একটা আর্নিং করে নিয়ে চলে আসছে নিজের দেশে, এখানে ইনভেস্ট করে ব্যবসা বাণিজ্য করছে, নিজের দেশকে উন্নত করছে। কিন্তু আমাদের কেন জানি বাঙালিরাই মানে সবাই বাইরে যেসব দেশে থাকতে গেছে, তারা ওখানেই সবকিছু প্ল্যান, বাংলাদেশকে নিয়ে কোনো তাদের প্ল্যান নেই, মনে হচ্ছে ওখান থেকে ফিরে আসতে পারলে বাঁচে। তো এটাও আমাদেরও একটা দায় আছে বাংলাদেশে উন্নতি না হওয়ার বা বাংলাদেশের যে অগ্রগতির পিছনে। এটা একটা আমি মনে করি, আমার কাছে মনে হয় যে আমাদেরও উচিত যে নিজের দেশকে নিয়ে, ভালো একটা কান্ট্রিতে থাকলেও নিজের দেশকে নিয়ে কিছু করা। আমার প্রশ্ন হচ্ছে যে আপনাকে আপনার পোস্টের মাধ্যমে বা অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যে আপনি আসলে কোন দল করেন। মানে কেউ মনে করে যে হয়তো জামাত করেন, কেউ মনে করে বিএনপি করে। তো আপনার অবস্থানটা যদি আপনি বলেন যে আসলে রাজনৈতিক অবস্থানটা কি, আপনার রাজনৈতিক অবস্থা কিভাবে দেখেন রাজনীতিটাকে আপনি? রাজনৈতিক অবস্থা বলতে কি, এখনো আমার লাইফে আমি আসলে কোন দলের কোন ফর্ম এখনো পূরণ করিনি। আচ্ছা, এই স্টিল তো 15 বছর, আসলে 16 বছর বন্ধু বান্ধব জাতীয়তাবাদী দলের সাথে ছিল, আবার যারা জামাত ইসলামের সাথে ছিল, সবাই মিলে তো আসলে আমি আসলে মজলুমদের পক্ষে ছিলাম। যে যেমন মনে করেন, আপনি মজলুমের হিসাব শুরু করলে তো তারেক রহমানরে দিয়ে শুরু করতে হবে, উনিও মজলুম। আপনি মাইরা ওনারা কি অবস্থা করছে, খালেদা জিয়া আপনি বলেন দেশপ্রেম, কি পরিমাণ দেশপ্রেম হইলে ওনার জীবন শেষ, তারপর দেশ থেকে বের হয়ে যায় নাই। আপনি জামাতের এতগুলা লোককে ফাঁসি দিল, আপনি ওটা দেখেন কি পরিমাণ মজলুম। এমনকি হাসিনা যখন পালাইয়ে গেল, তখনও কিন্তু আপনার যখন সেনা প্রধান সবাই কিন্তু প্রথমে জামাত ইসলামের কথা বলছে। এখন আপনি আমাকে যদি বলেন যে তরুণ ভাই আপনি কোন দলের, আমি বলবো যে আমি বাংলাদেশ পার্টি, আমি চাই সুন্দর বাংলাদেশ। আর রাজনীতি পরিচয়, আমি আপাতত এখনো রাজনীতি এখনো কোনটা জয়েন করিনি। আমার টার্গেট আপাতত কোরিয়াতে হয়তো আরো আল্লাহ কয়দিন রেখেছে আমি জানি, হয়তো 3 বছর 4 বছর নইলে হাইস্ট 5 বছর। আমার বিশ্বাস 5 বছরের মধ্যে ব্যাক করা, তারপরে ইনশাল্লাহ রাজনীতিতেও দেশে গেলে তো আর কোনো কাজ থাকবে না। যদি দেশ খেদমত করার কোনো সুযোগ আসে অবশ্যই রাজনীতি করব, তবে নিজের আল্লাহ ভালো একটা ডিসিশনে নিব যে দলের। এখন আমার লিখে হইলো অন্যায়ের বিপক্ষে লিখতে চাই, এখন এটা পড়ে যায়, বেশিরভাগই দেখা যায় যে জামাতের পক্ষে, তো এই জন্য বিএনপির ভাইরা বলে যে সে আগে আমাদেরই ছিল। আমি তো আসলে কোনো ফর্ম পূরণ করিনি। এখন বিএনপির ভাইরা নিজেদের, কারণ তখন আন্দোলন করার মতো একটা লোকও ছিল না। এমনকি এই যে আমরা বসতাম আন্দোলনের জন্য, যে খরচ দেওয়ার লোক তেমন ছিল না তখন, ওই খরচ দেওয়ার মধ্যে অন্যতম লোক ছিলাম আমি। আমরা ওইগুলো নিয়ে চালাই নিতাম। ওই দলের স্বার্থের কারণে আমাদেরকে, আমি বলছি যে কখনোই দিবেন না, আর যদি দেন তাহলে তো আমি নিজে সভাপতি, আমি নিজে হইতে ফল লেগে আমি ক্যান্ডিডেট হইতাম। এই যে আমি যে সংস্কারের কথা যা বলছি, আপনি দেখেন আমি একমাত্র লোক যে নাকি কন্টিনিউ বলে গেছি, এটার রেজাল্ট হাতে নাতে ডাকসু দিয়ে পাইয়ে গেছে। কিন্তু এখন আমার কথা যদি শুনতে বলছি যে আত্মসমালোচনা করেন, এটাকে আপনারা অবশ্যই কারেকশন করেন। টু মাচ লেট। এখন এই যে ডাকসু ইলেকশনের পরে অনেকে ওনাদের টকশো যারা করে সবাই এখন নিজেরা কারেকশন হওয়া শুরু হয়েছে। দেখছে যে এভাবে করলে ফেব্রুয়ারিতে কি অবস্থা, ওনারা যে 250 সিটের চিন্তা করছিল উল্টা হয়ে যেতে পারে, এমন অবস্থা হবে। এই জন্য বললাম যে স্টিল ফ্রি আছি, এমনি লেখি দেশের সম্বন্ধে যারা সৎ। কিন্তু আমার একটা প্রশ্ন, শুধু আমার না, এটা ফেসবুকে অনেকেই করে যে
যদি বলছেন যে আপনি কোনো দলের ফর্ম পূরণ করেননি, কিন্তু কিছুদিন আগে আমরা ফেসবুকে দেখলাম যে আপনাকে একটা লিখিত একটা দিয়ে আর কি বরখাস্ত নাকি এরকম টাইপের কিছু একটা করছে। দেওয়া হয়েছে বেতন বিএনপি থেকে। হ্যাঁ। তো এটা তাহলে কিভাবে? ওই যে বললাম না যদি ছোট করে হাস্যকর, বলতেন। মানে আমি তো কখনোই ফর্মে পূরণ করিনি। ওই ওনাদের কারণেই ওনাদের আহ্বায়ক কমিটি কবে করছে এটা আমি জানি না। আচ্ছা আচ্ছা, আহ্বায়ক কমিটি করলে তো আমার থাকতো যে ওই সবাই আমি থাকতাম, না হলে কোনো হইতাম। এখন বিভিন্ন সময়ে দেখা গেছে যে ভাই আসেন, লোকজন আসে না, একটু থাকেন, তো থাকা হইতো। এটা হইলো তো আন্দোলনে নাইলে আমরা তো এই আন্দোলন আজকে না, আমরা তো আজকে 15-16 বছর কন্টিনিউ করে গেছি। তার মানে আমি বলতে পারি যে আসলে জামাত বিএনপি কোনো কিছুই আপনি দেখেননি, যারাই মনে হয়েছে যে মজলুম মজলুম এবং যারাই দেখা যাচ্ছে যে রাষ্ট্রের পক্ষে কাজ করছে চিন্তা করে তাদের সাথে আপনি থাকার চেষ্টা করছেন, জি ইনশাআল্লাহ। এটাই আপনার আর কি অবস্থান। আপনার জীবনের সবচেয়ে যতগুলো নিয়ামত আল্লাহ দিয়েছে, ভালোই তো আছেন আলহামদুলিল্লাহ, এর মধ্যে আপনার কাছে কোন নিয়ামতটা সবচেয়ে বড় মনে হয় যে আল্লাহ আপনাকে এই নিয়ামতটা দিয়েছে যেটার জন্য বেশি শুকরিয়া আদায় করেন আপনি আল্লাহর কাছে? এটা সবার আগে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে 1 নাম্বার শুকরিয়া আদায় করি যে আমি একজন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি। আলহামদুলিল্লাহ। বুঝছেন, যে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমার জন্মটা মাঝে মাঝে চিন্তা করি আমি অন্য ধর্মাবলম্বীর ঘরও তো হইতে পারতাম। বা যে কোরিয়ানদেরকে আমরা দেখি হ্যাঁ, দেখি। তাদের তখন মতো ওইটা দেখে আমি আল্লাহর কাছে আসলে সবার আগে শুকরিয়া আদায় করি এটা, যে আল্লাহ আমার একজন মুসলমানের ঘরে করছে। আর আমার আব্বা আসলে একজন প্র্যাকটিক্যাল মুসলমান। মুসলিম। তো এই জন্য আমাদেরকে খুবই সৎভাবে উনি মানুষ করেছেন। এই জন্য তো আসলে এখন যদি আপনি বলেন যে এইটার জন্য হলো ফার্স্ট, সেকেন্ড হলো আলহামদুলিল্লাহ আমি একটা ভালো, মনে করেন এই যে পরিবার, একদম ভালো পরিবার পাইছি। জি। আমার ঘরণী আমার যথেষ্ট হেল্প করে। আমি দেখলাম যে আমি যদি 1 টাকা কোনো জায়গায় দান করি, আমার চেয়ে আরো বেশি দান করে। তো এই জিনিসটা আসলে এটা আমার খুব মানে লাগে যে সেও এটা করে এবং বিপদে আপদে সবসময় করে। এই আন্দোলন দেশে স্বৈরাচার, সেও কিন্তু এই স্বৈরাচার আন্দোলনে আমি, আমার ওয়াইফ, আমার ছেলে যে নাকি মানে বুঝে, আমাদের ঘরে আমরা 3 জনে, বাকি 2 জন তো বেবি। সে আমাদের সাহাবী আবু বকর, হযরত আবু বকর, আবু বকর খলিফা আবু বকরের কথা, যে ওনার যে সব নিয়ে উনি নেমে গেছিল। এখন আমারও ব্যবসা গুল্লি মারো, যে নিজের ওয়াইফ, আমার ওয়াইফ নিজেও এক সময় মনে করেন ওদের ফ্যামিলিটা আসলে ছিল অনেকটা আপনার আমাদের, আমরা ডানপন্থী যেটা পছন্দ করি, আমরা যেটা ঘৃণা করি ওই পক্ষেরই ছিল। কিন্তু তারপরে ও যখন দেশের এভাবে বাচ্চাদেরকে মেরে যত করে, তখন ও নিজেও আসলে এটা সহ্য করতে পারে নাই, ও নিজে নেমে গেছে। এই যে প্রত্যেকটা লোক আন্দোলনে যত লোকের কপালে দেখছেন বাংলাদেশের পতাকা যত, সব নিজের হাতে করছে, আপনার ভাবে সব নিজে করছে। এই জন্য বললাম, এই জন্য ভাই যে জীবন তো একদিন শেষ হবে, মানুষের সফলতার একটা ডেফিনেশন আছে নিজের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ডেফিনেশন দিয়েছে, মানুষের চাহিদার কোনো শেষ নাই। নিজেকে কোথায় দেখতে চান? হয়তো জীবনে একটা শেষ পর্যায়ে যে মানুষের একটা স্বপ্ন থাকে না যে আমি এই জায়গায় দেখতে চাই, বা আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য এইটা, না যদি ছোট করে বলেন। আসলে এটা যদি বলেন যে উদ্দেশ্য, মানুষের তো স্বপ্ন আসলে মানুষকে দেখতে হয় 2 ভাবে। একটা হলো ঘুমায় দেখতে হয়, আর একটা স্বপ্ন হলো সজাগ থেকে দেখতে হয়। আমি আসলে ওই সজাগ থেকে যে স্বপ্ন ওইটা দেখতে হয়। আমার কোরিয়ানরা যখন আমার জিজ্ঞাসা করে, আজকে আরেকটা পার্সোনাল কথা বলি আর কি, আমার এখানে আমি কোরিয়াতে এই গভর্নমেন্টের একটা সংস্থা, আপনারা জানেন কোরিয়াতে গমসাল হইলো কোরিয়াতে সবচেয়ে বড় হেভি স্ট্রং, মানে কোরিয়াতে বলে যে উপরে আল্লাহ নিচে হইলো ওরা, মানে ওদের তো প্রধান ক্ষমতা আপনার ম্যাজিস্ট্রেটের। ওই সংস্থা থেকে আসলে ওরা আমারে খুব চাপ দিছে যে ন্যাশনালিটি নেওয়ার জন্য। কিন্তু আমি দেখলাম যে এখানে ন্যাশনালিটি নিলে, কারণ ওদের টার্গেট হলো আমি ন্যাশনালিটি নিব। ওরা চাচ্ছে আনসানের মেয়র, এভাবে ধাপে ধাপে ওরা কয় যে তোমাকে এই জন্যই রেডি করা হচ্ছে। কিন্তু আমি দেখলাম যে আমার এই দেশে কিছুই করার নেই। আমি চিন্তা করলাম বাংলাদেশের প্রতি একটা দায় আছে, আর আমি দেশটা সুন্দর হোক। তখন আমার ওরা প্রায় জিজ্ঞাসা করতো, সুতরাং তুই কেন কোরিয়ান আসছিস? তখন আমি বলতাম যে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হবো। এই জন্য, কারণ কি হাসিনার বিপক্ষে যদি একটা লোক লাস্ট পর্যন্ত দাঁড়ায়, আমি সেই লোক। তো এই জন্য আমি আসলে স্বপ্ন অনেক বড়ই, যে যদি দরকার হয় দেশের সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার লাগে আলহামদুলিল্লাহ নিজের বিলি করতে রাজি। তো সেটার জন্য যদি
আমার মানে যখন আমি আমার কাজ বললাম না 4-5 বছর হয়তো ই করবো, এরপরে তো গেলে দেশে হয়তো করা যায়, তখন শুরু করলেও যদি দরকার আসলে আলহামদুলিল্লাহ আমার মনে করেন মানুষের তো সবার আগে রুটি রোজগার, জি। আলহামদুলিল্লাহ আমি খেলেও আমি থাকতে পারবো। তো এই জন্য আমার টার্গেট যদি কোনোদিন দেশের কোনো কিছু খেদমত করার যদি সুযোগ হয়, সেটা এবার আপনার উপরের লেভেলেও, যে কোনো লেভেলেও আমি বিনা পরিশ্রমে আমার করার, বিনা মানে বেতনে করার জন্য আমি আলহামদুলিল্লাহ আজকের এটা তো রেকর্ড হচ্ছে, আমি জি। সাক্ষী দিয়ে গেলাম আর কি, যে বিনা আমার বেতন লাগবে না, তবে বেতন আমি নিব। ওই বেতনটা আমি এমন জায়গায় ইউজ করবো দুস্থ যার প্রয়োজন, ওকে, কারণ ওইটা তো সরকারি টাকা, ওইটা মনে করেন না নিলে ওইটা এমনি সরকার ফান্ডে পড়ে থাকে। এই জন্য টার্গেট মানবতার জন্য কিছু করে যাওয়ার নিয়ত, নিজের জন্য তো করলাম, পরিবারের জন্য তো করলাম, দেশের জন্য কিছু করে যাওয়ার নিয়ত শেষ। অ্যাটলিস্ট আমার দেশটাকে এমন একটা জায়গায় দেখে যেতে চাই যাতে বিদেশ থেকে আমার দেশের লোক কাজ করতে যায়। আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ করুক, দোয়া করি আল্লাহ সহজ করুক। আল্লাহ সুযোগ দিলে। জি, ইনশাআল্লাহ। মানুষের জন্য, দেশের জন্যই কিছু করার আপনার জীবনের শেষ ইচ্ছে এটাই। লাস্ট আল্লাহ সহজ করতে চাই ভাই, যে কোরিয়ায় যারা আপনার মতো ব্যবসা করতে চাই, বড় হতে চাই, কারণ অনেক ধাপে ধাপে অনেক কষ্ট করছে, পড়াশোনা করছে, ভিসা চেঞ্জ করছে, তো অনেকে আপনাদেরকে দেখে মানে চাই যে আমি ভাইদের মতো হতে চাই, বা এই পর্যায়ে কিভাবে যাব, ইনফরমেশনের অভাব, তারা অনেক কিছু জানে না, ধাপগুলা কি এটাও জানে না, অনেকের যোগ্যতা আছে কিন্তু এগুলা পারে না হয়তো। তো তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিবেন? যে আমার আমার এই প্রশ্নটা উত্তর আপনি কিন্তু একটু আগে আমার কোশ্চেন করার মধ্যে দিয়ে দিচ্ছেন। সেটা হলো কি, মনে করেন আমি যে জিনিসটা চিন্তা করি আপনি সেম জিনিসটা চিন্তা করছেন। মনে করেন এই যে আমরা এই সুন্দর দেশটাতে আছি, এরা কি করছে, এরা 100% কামলা দিচ্ছে বিদেশে যায়, এরা ফিরে আসছে। ঠিক প্রত্যেকটা ভাইকে আমি বলবো, আমি ছোটনকে, আমার ছোটনের চেয়ে ডবল ব্যবসায়ী তুমি হয়ে যাও, ডবল আমার চেয়ে বেশি ইন্টালেকচুয়াল হয়ে যাও। কিভাবে বলবো? সবাই যে যে পর্যায়ে আছে ওই জিনিসটা, আজকে আমরা এই কফি খাইতে আসছি, এই কফিটা কিভাবে তৈরি করে, এই কফিটার থেকে কিভাবে এই 300, 400, 500 পয়সার কফিটা কিভাবে 5,000 অন্য বিক্রি করতেছে। আপনি আপনি একটা, আপনার এখন যে কোম্পানিটাতে আপনি কাজ করেন, আপনি চিন্তা করবেন যে আমি এটাই শিখবো, এটার উপর ডক্টরেট হয়ে যাব। আমি মনে করেন বাংলাদেশে তো গ্রাজুয়েশন করে আসছি, এখানে ভাষার উপর পড়ালেখা করছি, কইরা টইরা সবই হইলাম। আর আপনি যদি আমার বিজনেসের উপর বলেন, আমি বিজনেসের উপর ডক্টরেট। এখন আপনি যদি বলেন যে শোনেন ভাই, হাউ ইজ ইট পসিবল, আমরা মার্কেট জিরো ছিল, জিরো, কোনো মার্কেট নেই, কোনো নাই, ইনভেস্ট তো যা করছি সব জিরো হয়ে গেছিল। তারপর ওইখান থেকে বাউন্স ব্যাক করে করে আস্তে 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 আজকে মনে করেন $1,000,000 বিজনেস। কিন্তু এটা তো একদিন হয় না, কিভাবে রিচার্জ, আপনি চিন্তা করতে হবে। আপনি এখন যে কাজটা করতেছেন, আপনি এটা একটা ফার্নিচার কোম্পানি, জি, আপনি কন্টিনিউ চেষ্টা করবেন ওই কোম্পানির মধ্যেই থাকতে, ওইটাতে যত রকম আছে সব শিখবেন, স্কিল গ্যাদার করতে। স্কিলটা এমন গ্যাদারে করবেন, আপনি দেশে যাবেন, দেশে গিয়ে আপনার স্কিলটারে এটাতে কাজ করবেন। আপনি একটা কনস্ট্রাকশন সাইজ আছেন, আপনি দেশে যাই ঠিক সেম ডে শুরু করবেন, দেশ 100% আপনার উন্নতি হতে বাধ্য। কোরিয়া তো আপনি যেই সেক্টরতে কাজ করছেন, এখানে এই সেক্টরতে ব্যবসা শুরু করেন। আমাদের এখানে একটা কমন অবস্থা হয়ে গেল কি, কিছু হইলে এখন আপনি বলবেন ছোট ভাই আপনি কি এটা ছোট করে দিচ্ছেন, আমাদেরকে অনেকে বলে এরা আদা রসুন বিক্রি করে, আদার ভাবে জাহাজের খবর। তো ওই দিন লাইভে বলছিলাম আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়ার একটা মেইন কারণ আছে। এই জন্য বললাম যে সবাই দেখা যায় খুব সহজভাবে হালাল ফুডটা শুরু করতে চায়। হালাল ফুড তো এটা হলো লাস্ট অপশন, হালাল ফুড এবং রেস্টুরেন্ট, এই দুইটা ছাড়া মনে হচ্ছে বিজনেসই নাই। না এই জায়গাতে কেন আমরা এত উন্নত হই না? সহজ কথা, আপনি আপনার কোম্পানিতে যে কাজ শিখবেন, শিক্ষা সবার আগে আপনি কি আপনার মালিকের আপনি ই করবেন যে ঠিক আছে সাজাংনি আমি তো এতদিন পর্যন্ত বস এই দিন তো এই কাজটা শিখলাম, এবার আমি আপনার থেকে এই কাজটা সাব কন্ট্রাক্ট নিব। আপনার কাছে ওই মেশিন একটু কামনে নিয়ে নিন, হেড থেকে ওর কোম্পানির মধ্যে আপনি একটা সাব টাইটেল, একটা সাইড নিয়ে নিবেন জি। যে আমি আপনার থেকে বেতন নিব না, আর বেতন যদি দেন এটা ভাঙ্গা নিয়ে নেবেন যে আমি তোমার কাজের উপর এত % করে দিব। তখন দেখবেন আপনি বেতন জাপানের ডবল না রিডবল পাবেন। ওইটাতে করলে আপনি অনেক বেশি লাভবান হবেন, আপনি আপনার মালিককেই আপনি দিবেন বলে এইভাবে করলে তো লাভ বেশি হইব। আমি যেটা কারণ কি 5 দিনের কাজ আপনি ওরে কন্ট্যাক্ট করে আপনি দেখা যায় 3 দিনের কাজ শেষ করে আপনি বাকি 2 দিন আপনি সময় পাচ্ছেন, আপনি ওই টাইমটা অন্য কিছুতে আপনি ইনভেস্ট করতে পারতেছেন, ওই অন্য কাজে ইউজ করতে পারতেছেন এইভাবে। এই জন্য আমি বলবো প্রত্যেকটা ভাই যে যে কাজ করেন, হোক সেটা লজিস্টিক,
হোক সেটা নিকেলের কাজ, হোক সেটা যেই কাজ হোক, ওই কাজটাই মাথার মধ্যে ঢুকাবেন, ঢুকায় ওইটারে উদ্যোগের মধ্যে নিয়ে ওইটারে যখন করবেন, বাউন্স ব্যাক বাংলাদেশে। আর আমার লগে আহমদুল্লাহ সাহেব হুজুর, তো শেখ আহমদুল্লাহ সাহেব কথা হয়েছে, বৈসেলের সাথে কথা হয়েছে যে একটা জিনিস কি, যখন এই স্কেল গুলা দেখা যাবে, এগুলাতে 1 to 1 কিভাবে আমরা এটা ডেভেলপ করতে পারি, কিভাবে যে এই লোকগুলা তো দেখা যায় যে অনেক বড় পুঁজি নেই, তখন কিছু লোকের হয়তো পুঁজি থাকবে, এই লোকটা, যে লোকটার স্কেল, যে লোকটার পুঁজি, এই দুইটা লোকটা একসাথে মিক্স করে দিয়ে আমরা দেশে তখন একটা কিছু সহজে করতে পারবো। অথবা এই লোকগুলাকে ইন্টারেস্ট ছাড়া অথবা শরীয়ত মোতাবেক গাইড করে ওদেরকে স্মল ইন্ডাস্ট্রি এটা যখন করবো, বাংলাদেশ ক্যান্সারের মতো ছড়াই যাবো। আমার কাছে মনে হয় ভাই যে আপনার কোরিয়া থেকে আমরা যাই, অনেকের কাছে টাকা থাকে, কিন্তু ওই কোরিয়াতে শুধু ওই সকালে ডিউটিতে যায়, রাতে ডিউটিতে আসে, এর বাইরে আর কোনো কিছু আয়ত্ত করেনি, যার কারণে ওই টাকা দেশে নিয়ে যাওয়ার পরেও কিন্তু কিছু করতে পারে না। ওই যে স্কেলটা আমরা চিন্তা করতাম, আমি যেটা শিখছি ওইটাই, এবং ওইটা হতাশা থাকে, একটা টাকা থাকার পরেও ওনার ভিতরে একটা হতাশা, দেশে গিয়ে কি করব, ভালো একটা অ্যামাউন্ট থাকার পরেও কিন্তু এই মানে দুশ্চিন্তাটা কাজ করে আমাদের বেশিরভাগ বাঙালিদের ভিতরে, দেশে গিয়ে কি করব। তো ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন আমাদেরকে, আর দীর্ঘ সময় আমাদের সাথে যুক্ত থাকার জন্য। যদি কিছু বলতে চান লাস্ট। আপনাকেও ধন্যবাদ। আসলে এই 24-এর আন্দোলনটা আমরা সবাই মিলে করেছি, এটা ওই কেউ একক কৃতিত্ব না, রাইট। কারণ যখন এই আপনার আমরা দেখেছি আমাদের গুলিটা যখন আপনার আবু সাইদের বুকে পড়ছে, ওই গুলিটা আসলে এট এ টাইম সবার বুকে পড়ে গেছে, ওইটাই কিন্তু মূল কারণ। ওই গুলির পরে যারা আমরা 71 দেখি নাই, তারা তো 24 দেখছি। এখন 24-এর পরেও যদি আমাদেরকে আইসা বুঝাইতে হয়, যে এখনো পুরান গল্প শুনতে হয়, কে 71-এর রাজাকার, কে এই সেই এইগুলা, কিন্তু আমরা তো চোখের সামনে দেখছি। আপনি সারা দিন ব্লেম করতেছেন 71-এর রাজাকার। আপনি বলেন, যদি ওরা যাদেরকে মাইরে ফেলছে, এই শাকাতদুরি বলেন, নিজামী বলেন, ইলিয়াস আলী বলেন, বলেন, কামরুজ্জামান সাহেব বলেন, যতজন আছে, আপনার কাসিম আলী সাহেব বলেন, এই লোকগুলা যদি হইতো, তাহলে তো যুদ্ধের পরে এদেরকে বিচার হইতো, হয়ে এদেরকে তখনই তো ফাঁসি করতো। এত বছর পরে আপনি আপনার রাজনীতিক ফয়দা করতে যায় সব মেরে ফেললেন। আমার কাছে হাস্যকর লাগে যে এক সময় ওই আওয়ামী লীগ আর কি রাজনীতি করছে তাদেরকে নিয়ে, এক সময় বিএনপিও রাজনীতি ছিল তাদেরকে নিয়ে, আবার যখন তাদের সাথে থাকে না তখন আবার এগুলো। আমাদের সবাইকে একটা জিনিস ঠিক করতে হবে, কি জানেন, এটা আপনি যেই হন, আপনাকে অবশ্যই এন্টি ইন্ডিয়ান হইতে হবে। মানে ভারত আমাদের মেইন শত্রু, আপনি এটা যেভাবেই নেন। আপনি যদি দেশপ্রেমী, আপনি তাই বলে কি বলবেন, তাহলে কি আপনি পাকিস্তান প্রেমী? আমরা পাকিস্তান তো আগেই ছেড়ে আসছি, ওটা তো প্রশ্নই আসে না, ওইটা তো ছাইরেই আসছে। এখন আপনি এই জন্য আমাদেরকে স্বাধীনভাবে বাংলাদেশ হিসেবে থাকতে হবে, এবং ইন্ডিয়ার বয়কট ইন্ডিয়া ওইভাবে যাইয়া আপনার করলে ইনশাল্লাহ আমার দেশ ঘুরে দাঁড়াবে। আমার বিশ্বাস, যেই ডাকসু দিয়া শুরু হয়েছে, আপনি 20 বছর পর বাংলাদেশ, আজকের এই দিনের পর 20 বছর পর আপনি দেখবেন 2045 বাংলাদেশ দেখবেন ফুল বাউন্স ব্যাক ইনশাল্লাহ। আমার কাছে এটা মনে হয় যে বাংলাদেশের একটা শ্রেণী থাকা উচিত, যাদের স্পেসিফিক কোনো রাজনৈতিক দল না থেকে বাংলাদেশপন্থী হওয়া উচিত, যে ওই শ্রেণীটা যখন দেশের জন্য ভালো করবে, ভালো বলবে, আমরা তাদের পক্ষে আছি। অন্যভাবে আমরা কোনো রাজনীতি দলকে সাপোর্ট না করি। ডাকসু দিয়ে তো বোঝা যায় যে কোরিয়ানরা দেখেন দেশের স্বার্থ হলে সব এক, যখন দেশের বিপক্ষে, এটাই হচ্ছে মেন বিষয়, আমাদের সব এটাই হচ্ছে এক হইতে হবে। এটাই। ধন্যবাদ আপনাকেও। জি, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।